আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। নির্বাচন যত বিলম্বিত হবে ষড়যন্ত্র তত বাড়তে থাকবে, একথা জানিয়ে দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার সরকার দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন। সকাল থেকে জেলা টাউন ফুটবল মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 808 জন কাউন্সিলর সহ প্রায় 13,000 কাউন্সিলর ডেলিগেট উপস্থিত ছিলেন কাউন্সিলে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, পুলিশকে আওয়ামী লীগ সরকার যেভাবে ব্যবহার করেছে তা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না। এটা একদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা, অন্যদিকে সবচেয়ে কষ্টের কথা, দুঃখের কথা, আশঙ্কার কথা যে রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদেরকে ব্যবহার করে সে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু দেশি বিদেশি প্রভুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। দেশ সংস্কারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকলেই যেসব প্রস্তাব দিচ্ছেন তা সত্যিকার অর্থেই বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। সংস্কার বাস্তবায়নে জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রয়োজন বলেও মত তার। আজকে অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলছে। আজকের অন্তর্বর্তীকালীন সরকার যে তারাও সংস্কারের কথা বলছে, কিন্তু এই সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে। কারণ বিএনপি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয়, 3 মাস আগেও নয়, 6 মাস আগেও নয়, আজ থেকে 2 বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক। কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান বাবু নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক পদে 2 জন ও সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জিন্দাবাদ। সাকিবুর রহমান, আরটিভি। জিন্দাবাদ। টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও সম্পাদক এবং নারী নেত্রীদের সঙ্গে সংলাপ করল নির্বাচন সংস্কার কমিশন। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বললেন, একদিনে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের কথা ভাবছে কমিশন। আর কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বললেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত এবং সংস্কার শেষেই নির্বাচন হওয়া ভালো। না ভোট ফিরিয়ে আনা এবং রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের পরামর্শ দেন সাংবাদিকরা। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 10:30 থেকে দুপুর 1:15 পর্যন্ত সভা চলে। সভা শেষে সিনিয়র সাংবাদিকরা বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন পরিবর্তন করা প্রয়োজন। এছাড়া না ভোট, নির্বাচনে অনিয়মে দায়ীদের শাস্তি, স্থানীয় সরকার নির্বাচন ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে মতামত দিয়েছেন তারা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি আর কি। বাংলাদেশে আর কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত, নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আপনারা যে প্রস্তাবগুলো দিবেন অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে
একই সঙ্গে আপনারা দিবেন, যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কোন কোন প্রস্তাবগুলোকে খারিজ করে দেওয়া হয়েছে। সবার মতামত নিয়ে কমিশন চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে। সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি সহ নির্বাচন নিয়ে কি ধরনের পরিবর্তন আনা হবে তার ধারণা দেন সংস্কার কমিশন। সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। একটা কম্প্রিহেনসিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানে চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়, না ভোটার ফিরিয়ে আনার জন্য বলেছেন এবং নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের। বিকেলে বিভিন্ন নারী সংগঠনের প্রধানদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। এ সময় তারা নারী আসনে সরাসরি নির্বাচন ও রাজনৈতিক দলে নারীদের সংখ্যা বৃদ্ধি, উপজেলা ইউনিয়ন পর্যায়ে নারী জনপ্রতিনিধিদের ক্ষমতা বাড়ানোর সুপারিশ করেন। আতিকা রহমান, RTV, ঢাকা। নতুন ইসির সামনে অনেক চ্যালেঞ্জ এবং দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতার হস্তান্তর। নতুন কমিশন ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনার পাশাপাশি রাজনৈতিক দল সহ সব অংশীজনকে আস্থায় আনবে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। আর রাজনৈতিক বিশ্লেষক মাহবুব কায়সার বলেন, মানুষ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব কমিশনের। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে রাতে ভোট, ভোটারবিহীন নির্বাচন সহ নানা কারণে বিতর্কিত ছিল নির্বাচন কমিশন। গেল 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়ার পর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন 1.5 মাস শূন্য থাকার পর নতুন ইসি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন এই কমিশন অতীতের সব কলঙ্ক মুছে আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে, এমনটাই প্রত্যাশা তরুণ প্রজন্মের। সবাই যেন ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে ভোট কেন্দ্রে যেতে পারে। প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, আমাদের সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, যাতে কেউ বলতে না পারে যে আমরা ভোট দিতে পারি নাই বা ভোটের স্বচ্ছতা ছিল না। যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই চেতনাকে তারা ধারণ করে একটা নতুন বাংলাদেশ সৃষ্টিতে তারাও সহযোগী বা তারাও তাদের যে অবদান আছে সেটা রাখার চেষ্টা করবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন যাতে না হয় সেজন্য জুলাই বিপ্লবকে ধারণ করে কমিশনকে কাজ করতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। বিগত সময়গুলোতে যে ফ্যাসিবাদী যে আচরণ আমরা দেখেছি এবং তার অংশ হিসেবে নির্বাচন কমিশন অনেক সময় মুখ্য ভূমিকা পালন করেছে, যেটি বাংলাদেশের মানুষ মোটেও গ্রহণ করতে পারে নাই এবং সেই পরিণতি আমরা দেখেছি। এমত অবস্থায় তারা যদি এই প্রত্যাশাগুলোর কথা মনে রাখেন, জনমানবের এই প্রত্যাশাগুলোর কথা মনে রাখেন, এই রক্তের কথা মনে রাখেন, তাহলে তারা অবশ্যই দেশের মানুষের জন্য, দেশের একটি সুন্দর রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এবং দীর্ঘমেয়াদী একটা সাস্টেইনেবল পলিটিক্যাল কালচার তৈরির ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। আর নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম মনে করেন, ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই বর্তমান কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং তাদেরকে এমনভাবে কাজগুলো করতে হবে যাতে এক ধরনের স্বচ্ছতা প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণে, যাতে করে তারা জনগণের কাছে যেতে পারে। নির্বাচন জনগণের, সবার আগে জনগণ। সো এই জন্যে আপনার ইলেকশনকে, নির্বাচন প্রক্রিয়াকে একদম জনগণের কাছে নিয়ে যেতে হবে। নতুন ইসি স্বাধীনভাবে দল মতের ঊর্ধ্বে দেশের স্বার্থে দায়িত্ব পালনে সক্রিয় হবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। রাজনীতিকরণ করে দেশের চিকিৎসা ক্ষেত্রকেও স্বৈরাচার শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছেন অভিযোগ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সেবা খাতকে রাজনীতি মুক্ত রাখতে হবে। এদিকে বরিশালের শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠান শেষে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য যারা গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। বিলাল হোসেনের আরও একটি রিপোর্ট দেখুন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতাকে দমনে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা আহতদের নানা প্রতিকূলতার মধ্যে চিকিৎসা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল ঢাকা মেডিকেলের অনেক নার্স ও ডাক্তার।
সেই স্মৃতিতে জুলাই বিপ্লব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মেডিকেল কলেজ শাখা। এতে বক্তারা বলেন, আহত রোগীদের চিকিৎসা বাদ দিয়ে কিছু ডাক্তারের শান্তি সমাবেশ করা ছিল চিকিৎসকদের জন্য কলঙ্কময় অধ্যায়। এবার কিন্তু আমরা একটু আমাদের গায়ে কালি লাগিয়ে নিয়েছি। সেটা হলো আমরা চিকিৎসকরা শান্তি সমাবেশের নামে সেখানে গেলাম। আমরা এটা আমাদের চিকিৎসক সমাজের জন্য একটা কলঙ্ক ছিল। এই বর্তমান যে স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশে আমরা কোনো ধরনের চিকিৎসা খাতে আমরা কোনো ধরনের অপরাজনীতি চাই না। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, চিকিৎসা ক্ষেত্রেও রাজনীতি ঢুকিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা, সেখানেও রাজনীতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে 4ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে। আমাদের প্রত্যেকের স্মৃতিগুলো, প্রত্যেকের অভিজ্ঞতাগুলো আপনারা লিখুন, আপনারা বই আকারে প্রকাশ করুন, আপনারা প্রকাশনী আকারে প্রকাশ করুন, যাতে করে দেশের মানুষ জানতে পারে। বরিশালে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান শেষে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য যারা গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। আর যাই হোক, ওই খুনিদেরকে আমরা প্রতিষ্ঠিত হতে আর দিব না। যেই খুনিরা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এত মানুষকে খুন করতে পারে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। রাজধানীর পান্থপথে ড্রিক গ্যালারিতে শুরু হয়েছে জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড আর্ট প্রদর্শনী পেইন্ট ইয়োর স্কাই মেক ইট ইয়োর্স। প্রদর্শনী উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। ডক্টর সালেউদ্দিন বলেন, একটি ছবি 1000 পৃষ্ঠার চেয়েও শক্তিশালী বার্তা দিতে পারে। আর আব্দুল্লাহ শেখ জানান, বিশ্বব্যাংক তরুণদের ক্ষমতায়নে প্রতিজ্ঞাবদ্ধ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন জেলা থেকে তরুণদের দেয়াল চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। এই শিল্পকর্মগুলো একটি সমৃদ্ধ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেছে। প্রদর্শনীটি 30 নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। One painting he expressed about 100 pages of writer. And the most famous painting you remember, Spanish Civil War, Guernica. Yeah. The horse was crying. The expression of the whole country was under the dictator fascist regime. So these are the things which moved everybody. গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUT বিশ্ববিদ্যালয়ে 3 শিক্ষার্থী নিহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তদন্তে গাজীপুর জেলা প্রশাসক এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর থেকে রায়হানুল ইসলাম আকন্দের তথ্যছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে পল্লী বিদ্যুতের তারের স্পর্শে বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকাল 10:30টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUT বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের প্রায় 450 শিক্ষার্থী 6টি দোতলা বাস নিয়ে পিকনিকে যাচ্ছিল। এ সময় উদয়খালী এলাকায় পৌঁছালে সড়কের উপর দিয়ে ক্রস করা 11,000 ভোল্টের সঞ্চালন লাইনের সঙ্গে বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রের মৃত্যু হয়। এতে আহত হয় প্রায় 30 জন। আহতদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বড় ছেলের বউ এই সাইডে আইসা কইতেছে আব্বা একটা শুলে ধোঁয়া বাড়াইতেছে। তখন আমি দৌড় দিলাম, দৌড় দিয়ে কারেন্ট শর্ট করছে। 8 জনের মনোরণ শরীরের মেঝে নাই কিছু পাও আর এর মেঝে মরা হইলো 2 জন এখনো পাইছে। হ্যাঁ, আর হেডি যে হাত নাই পাও নাই। এই ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং ইলেকট্রিক বিভাগের বিভাগীয় প্রধান রাকিবুল ইসলামকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আনফরচুনেটলি একটা ঘটনা ঘটে গেছে। বাকি যারা আছেন তাদেরকে কিভাবে সেফলি IUT-তে পৌঁছানো যায়, যারা আহত হয়েছেন তাদের কিভাবে চিকিৎসা করানো যায়, যা নিয়ে আসলে আমি বলবো যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের IUT পক্ষ থেকে। দুর্ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা সকলের। ইমরুল কায়েস, RTV। 30 নভেম্বর 64 জেলায় সমাবেশের ঘোষণা দিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে এ ঘোষণা দেন শ্রমিক নেতারা। ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবিতে অবিলম্বে হাইকোর্টের রায় বাতিলের দাবি জানান অটোরিকশা চালকরা। বিভিন্ন গ্যারেজে হামলা হয়েছে দাবি করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন তারা। কোন যুক্তিতে, কোন কারণে, কোন নীতিতে অবৈধ সেটা আমাদেরকে দেখাতে হবে। আর আমরা দেখাবো আমরা যুক্তিসঙ্গত কাজ করি, যুক্তিসঙ্গত ন্যায় নীতিতে চলি, এটা আমরা দেখাবো। আমাদের গ্যান্ডারিয়াতে প্রত্যেকটা গ্যারেজে গ্যারেজে যে পুলিশ অভিযান চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। যদি 7 দিনের মধ্যে এটা শুরু না হয়, আমরা সারা বাংলাদেশে আগামী 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলনরত শ্রমিকদের সাথে সংহত জানিয়ে সমাবেশ করবে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 886 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 373 জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 938 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 85,712 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 81,456 জন। মারা গেছেন 448 জন। 2023 সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ 3,21,179 জন রোগে আক্রান্ত এবং 1,705 জনের মৃত্যু হয়। রোহিঙ্গা ইস্যুতে মতপার্থক্য ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার রাজধানীর 20 মিলনায়তনে রোহিঙ্গা সমস্যা নিয়ে দিনব্যাপী আয়োজিত জাতীয় সংলাপে এই আহ্বান জানান তিনি। দেশে রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিকদের নিয়ে প্রথম এই ধরনের কোনো সংলাপ আয়োজিত হলো। দিনব্যাপী এই সংলাপের বিস্তারিত জাকেরিয়া খানের রিপোর্টে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু দেশের রোহিঙ্গা পরিস্থিতি। 2017 সালের 25 আগস্ট বিশ্ব মিয়ানমারের রাখাইন রাজ্যে সৃষ্ট বিশাল এক মানবিক সংকট প্রত্যক্ষ করে, যার পর থেকেই বিভিন্ন সময়ে নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে রোহিঙ্গারা পাড়ি জমান বাংলাদেশে। সে সময় বাংলাদেশি কমিউনিটির উদার সমর্থন এবং বাংলাদেশ সরকারের নেতৃত্ব ও বহুজাতিক সহায়তা প্রচেষ্টার কারণে একটি মারাত্মক মানবিক সংকট এড়ানো সম্ভব হয়েছিল। কিন্তু দিন দিন রোহিঙ্গারা দেশের বোঝা হয়ে উঠছে। রোহিঙ্গা নিয়ে বিগত সরকারের চুক্তি অকার্যকর ছিল উল্লেখ করে বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটা দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধান প্রয়োজন। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক পরিমণ্ডলকে সঙ্গে নিয়েই এই ইস্যু মোকাবেলা করতে হবে। আমি এবং আরো কেউ কেউ কিন্তু তখনও বলেছিলাম যে এটা 15 বছরের প্ল্যান নেন, 15 বছরের প্ল্যান। 8 বছর পার হয়ে গেছে, কিচ্ছু হয়নি এখন পর্যন্ত, জিরো। সাস্টেইনেবল হতে হবে। 5 বছর পরে যদি আবার এসে নামে, এটার কোনো মানে নেই। রোহিঙ্গাদের নিয়ে বিএনপি আগে থেকেই সোচ্চার ছিল জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, বিএনপি পূর্বেই এই ইস্যুতে ঐক্যের জন্য প্রস্তুত ছিল, কিন্তু বিগত সরকার তা গ্রহণ করেনি। আপনি যদি দুর্বলতা প্রকাশ পায় আপনার তো তখন নেগোসিয়েটিং স্ট্রেংথ কমে যাচ্ছে। সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। ইন্টারন্যাশনালি আমাদেরকে সিরিয়াস একটা ড্রাইভ দিতে হবে। আলোচনায় টেকসই পুনর্বাসন করতে সেফ জোন, সীমান্ত নিরাপত্তা, আন্তর্জাতিক অংশীদারিত্ব সহ আরও প্রস্তাব দেন বক্তারা। পরবর্তী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে শক্ত অবস্থান পরিষ্কার করতেও আহ্বান জানান তারা। জাকারিয়া খান, RTV, ঢাকা। মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির ভেতরে বিষ প্রয়োগ করে মারা হয়েছে বেশ কয়েকটি কুকুর ও বিড়াল। আবাসিক ভবনে বসবাসকারীরা বেশ কয়েকবার কুকুরের আক্রমণের শিকার হওয়ায় ব্যক্তিগত আক্রোশ থেকে এমন বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় পশুপ্রেমীরা। তাদের অভিযোগ, নিজ দায়িত্বে প্রত্যেকটি কুকুরকে ভ্যাকসিন দেওয়ার পরও বারবার প্রাণীগুলোর উপর হত্যা চেষ্টা চালায় সেখানকার প্রভাবশালীরা। এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আদাবর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, প্রাণী হত্যা আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই সংবিধান সংস্কার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির
চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক সভায় তিনি এই কথা বলেন। পার্থ অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে হাজারো মানুষ হত্যা করেছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল মানুষ হত্যায় জড়িত হলে তাদের নিষিদ্ধ করতে সংবিধানে আইন থাকা দরকার। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে, কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা ঘোড়া হয়ে যাই। যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি, সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত। রমজানকে সামনে রেখে বাজার ব্যবস্থা সহনশীল রাখার জন্য সরকার সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশে বিগত 15 বছরে একটি ক্রিমিনালাইজেশনের সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে সমাজ বিভক্ত ছিল, একটা ভীত সন্ত্রস্ত অবস্থা ছিল। ভবিষ্যতে সব সেক্টরে পেশাদারিত্ব দেখানোর আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। ডক্টর কামাল হোসেন গণফোরামের কেউ নন এবং তিনি বহিষ্কৃত বলে দাবি করেছেন দলটির বর্তমান সভাপতি সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। বলেন, ডক্টর কামাল হোসেন ও ডক্টর মিজানুর রহমান গণফোরামের গঠনতন্ত্র অনুযায়ী আমাকে বহিষ্কার করার ক্ষমতা রাখেন না। একটি জাতীয় কাউন্সিলের মাধ্যমে তাকে গণফোরামের সভাপতি করা হয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার নাম না থাকলেও গণফোরামের সভাপতি হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে বলেও দাবি তার। শুরু হয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আরটিভির 15তম হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2025 পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। আজ অনুষ্ঠিত হয়েছে ঢাকা জোনের প্রথম অডিশন রাউন্ড। সকাল 9টায় ঢাকার দক্ষিণ বাসাবোর সবুজবাগে আলমানার মডেল মাদ্রাসায় অডিশন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও তার আশপাশের বিভিন্ন মাদ্রাসার প্রায় 5 শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রাথমিক বাছাই পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মিজানুর রহমান, মুফতি হেমায়েত উদ্দিন, হাফেজ মাওলানা লুৎফর রহমান সহ বিচক্ষণ পরীক্ষকরা। আয়োজকরা জানান, আগামী 25 নভেম্বর অনুষ্ঠিত হবে খুলনা জোনের অডিশন রাউন্ড। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবি পরিশোধ পুরস্কার বিতরণী উন্নয়ন সভা হয়েছে বগুড়ায়। জেলার মমো ইন ইকো পার্কে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। এছাড়া সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, রাজশাহী জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, দিনাজপুর জোনের এসিভিপি খুরশিদ আলম ও বগুড়া এরিয়া প্রধান মিজানুর রহমান শিপু উপস্থিত ছিলেন। এ সময় গ্রাহকদের 1,05,00,000 টাকা বীমা দাবি পরিশোধ করা হয়। এসিআই ফুডস লিমিটেড বাংলাদেশ বাজারে নিয়ে এলো ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ এসিআই পিওর ফর্টিফাইড চাল। ভোক্তাদের জন্য পুষ্টিকর খাদ্য এবং গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চয়তার লক্ষ্যে এই চাল বাজারে আনার উদ্দেশ্যে ঢাকার তেজগাঁওয়ের এসিআই সেন্টারে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস দৌলা, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আরিফ দৌলা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এই আয়োজনে পণ্যের গুণগত ও উদ্ভাবনের প্রতি কোম্পানির ক্রমাগত প্রচেষ্টা তুলে ধরা হয়। দেশের সংস্কৃতি এবং বৈচিত্র্যময় সৌন্দর্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে রুচি এক্সপ্লোর লিমিটেড 6ষ্ঠবারের মতন আয়োজন করেছে রুচি বিউটিগ্রাম। বিকেলে রাজধানী আলিয়াস প্রসেস গ্যালারিতে প্রদর্শনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী আয়োজনের ইতি টানা হয়। এবারের প্রতিযোগিতায় নতুন বাংলাদেশ থিমের উপর প্রায় 15,000 ছবি ও ভিডিও চিত্র জমা হয়। বিচারকদের রায় এবং অনলাইন ভোটের মাধ্যমে 74টি ছবি, 13টি ভিডিও ও 16টি গল্প দিয়ে সাজানো হয় প্রদর্শনী। শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ, কার্টুনিস্ট আহসান হাবিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং ইতালি সহ ইউরোপের আইসিসিভুক্ত কয়েকটি দেশ। দেশগুলো জানিয়েছে নেতানিয়াহু তাদের দেশে প্রবেশ করলে তাকে গ্রেফতার করে আইসিসির কাছে হস্তান্তর করা হবে। যুক্তরাজ্যের পক্ষ থেকেও গ্রেফতারের ইঙ্গিত এসেছে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে সরকার তার আইনি বাধ্যবাধকতা পূরণ করবে। তবে আইসিসির রায় উপেক্ষা করে নেতানিয়াহুকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি এবং আর্জেন্টিনা। ইতিমধ্যে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আর্জেন্টিনা অভিযোগ তুলেছে এই রায় দিয়ে ইসরায়েলের আত্মরক্ষার বৈধ অধিকার ক্ষুণ্ণ করেছে আইসিসি। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।